আমরা গত কিছুদিন ধরেই বলে আসছি যে একটা গভীর সংকটে বাংলাদেশ, একেবারে খাদের কিনারে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ হুমকিতে। বাংলাদেশের মানুষ কি বুঝতে পারছে কতটা সংকটে তারা রয়েছে? কতটা সংকট যে কোনো সময় যে কোনো পরিস্থিতি সেখানে ঘটতে পারে। এমনকি পরাশক্তিরা, আমরা জানি যে বাংলাদেশের সঙ্গে এখন গভীরভাবে সম্পর্কিত, যা ঘটছে বাংলাদেশে সেখানে সব ধরনের পরাশক্তি সম্পর্কিত রয়েছে। এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি যদি দেখি, ভারত বাংলাদেশ সম্পর্কটি একেবারে উত্তপ্ত। এতদিন পর্যন্ত সরকারের উপরে লেভেলে ছিল, কিন্তু মানুষে মানুষে যে সম্পর্কটি সেটিও কিন্তু আজকে আক্রান্ত। কেন বলছি? বাংলাদেশে এবং ভারতে দুই দেশেই জাতীয় পতাকার অবমাননা হয়েছে। প্রথমে শুরু করেছে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, রাস্তায়, ফুটপাতে, বিশ্ববিদ্যালয়গুলোতে ভারতের পতাকা আলপনা করা হয়েছে, যেখানে যাতে মানুষ পা মারিয়ে ওই পতাকার উপর দিয়ে যেতে পারে। বাংলাদেশ সরকার, বাংলাদেশের পক্ষ থেকে কেউই এর কোনো প্রতিবাদ জানায়নি। এর প্রতিবাদে ভারতের মানুষ সেখানে বাংলাদেশের জাতীয় পতাকা পুড়িয়েছে। আমরা জানি আমাদের পতাকা আমাদের পরিচয়, আমাদের পতাকার সঙ্গে আমাদের অনেক আবেগ, অনেক কিছু সম্পর্কিত। মানুষের যখন পরিচয়ের উপর আঘাত আসে, কেউ কোনো জাতি সেটি মেনে নেয় না। ভারত মানেনি, আমরাও মানছি না। এরই মধ্যে বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করার জন্য একটি বিবৃতি দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তার পক্ষ থেকে। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। প্রতিনিয়ত যে আগুন জ্বলছে দুই দেশের সম্পর্কের মধ্যে, সেই আগুনে ক্রমাগত ঘি দেয়া হচ্ছে। কাদের উদ্দেশ্য রয়েছে? ভারত বাংলাদেশ সম্পর্ক যদি এতটাই তিক্ততার পর্যায়ে যায়, এখন তিক্ত অবস্থাতেই রয়েছে, যে কোনো সময়ে এটি বিস্ফোরণ হতে পারে। এতে কার ক্ষতি কার লাভ সেই আলোচনায় নাই বা গেলাম, কিন্তু আমরা যারা বাংলাদেশের মানুষ, আমরা আমাদের স্বার্থ কতটুকু দেখছি। একই সঙ্গে একটি প্রতিবেশী দেশের পতাকা অবমাননা করার মধ্যে কোনো যে মর্যাদা নেই সেটিকে আমরা বুঝতে পারছি। ঢিল মারলে পাটকেল কিন্তু খেতে হয়। আমরা কি সেই পাটকেল খাওয়ার জন্য প্রস্তুত আছি? এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রধান উপদেষ্টা তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছিলেন তিনি ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলবেন। আমরা দেখেছি পরবর্তীতে তিনি তার অবস্থান বদলেছে। আর এই গত 3.5 মাস 4 মাসে আমরা দেখেছি ভারত অসম্ভব রকম ধীর গতিতে পর্যবেক্ষণ করছে। কোন রকম প্রতিক্রিয়া তারা এখনো সেই অর্থে দেখাচ্ছে না। তারা দেখছে ঘটনা কোন দিকে যায়, কিন্তু তারা কিন্তু খুবই প্রস্তুতি নিচ্ছে। কিসের প্রস্তুতি? যদি হামলা আসে তারা তা মোকাবেলা করার জন্য প্রস্তুত। বাংলাদেশও আমরা ভারতের গণমাধ্যমে এখন শুনতে পাচ্ছি, বাংলাদেশ আমাদের যে সীমান্ত রয়েছে, বিশেষ করে লালমনিরহাট সীমান্তে বাংলাদেশ সেখানে বাংলাদেশ সেখানে বিমান ঘাঁটি স্থাপন করছে। বুঝতে পারছি আমরা কি ধরনের প্রস্তুতি আমরা নিচ্ছি। কলকাতার খবর অনেক ক্ষেত্রেই তারা খুবই প্রভাবিত হয়ে খবর করে। অনেক সময় আমরা দেখি কখনো কখনো প্রোপাগান্ডাও চালায়। আমি একটু কলকাতার এই খবরটি দেখে আসি, যেখানে তারা দাবি করেছে যে লালমনিরহাট সীমান্তে সেখানে আমাদের বাংলাদেশ বিমান ঘাঁটি বানাচ্ছে। এই সংক্রান্ত যে তথ্যটি আমার রয়েছে, আমি একটু সেটি আগে দেখে আসি। চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার ও তার জামিন খারিজের পর থেকেই অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে। এই আবহে পড়শি দেশের একাধিক জায়গায় শুরু হয়েছে সংখ্যালঘুদের ওপর নির্যাতন। এই ইস্যুতে ঢাকাকে ইতিমধ্যেই কড়া বার্তা দিয়েছে নয়াদিল্লি। এহেন পরিস্থিতিতে বাংলাদেশের কিছু গোপন পদক্ষেপ সামনে এলো। খবর, ভারতের শিলিগুড়ি করিডোরকে নজরে রেখে পড়শি দেশের লালমনিরহাটে একটি বড় বায়ুসেনা ঘাঁটি তৈরির চেষ্টা করছে ইউনূসের নেতৃত্বাধীন সরকার। জানা যাচ্ছে এই বায়ুসেনা ঘাঁটিতে 50টি যুদ্ধবিমান রাখার পরিকল্পনা রয়েছে বাংলাদেশ।
বাংলাদেশে। পড়শি দেশের এই রণসজ্জাকে মাথায় রেখে বাংলাদেশ সীমান্ত জুড়ে ভারতীয় সেনাকে হাই অ্যালার্টে রাখা হয়েছে। সূত্রের খবর, পরিস্থিতির গুরুত্ব বুঝে শিলিগুড়িতে ইতিমধ্যেই S-400 এয়ার ডিফেন্স সিস্টেমকে সক্রিয় করা হয়েছে। পাশাপাশি অসমেও মোতায়েন করা হয়েছে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম। অন্যদিকে স্বল্প ও মাঝারি পাল্লার পিনাকা মিসাইল সিস্টেমকেও অসমে মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতে নতুন করে প্রায় 35,000 সেনা মোতায়েন করা হচ্ছে বলে সূত্রের খবর। যদিও বাংলাদেশের এই প্রস্তুতিকে গুরুত্ব দিতে নারাজ প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। চিন্ময় মানে ভারতের গণমাধ্যমগুলো এই খবরগুলো প্রচার করছে যে ভারত কিভাবে প্রস্তুতি নিচ্ছে। তাদের যদি খবরাখবরগুলো দেখেন তাতে দেখা যাবে যে মানুষ খুবই উত্তপ্ত হয়ে আছে। আমরা জানি যে আমাদের কমন সংস্কৃতি রয়েছে, মানুষের সম্পর্ক অনেক কমন। সেই সম্পর্কগুলি একেবারে এখন ভেঙে গেছে। বিশেষ করে যে চিন্ময় কৃষ্ণকে আটকের পর পরিস্থিতি উত্তপ্ত হয় এবং আমরা জানি যে বিশ্বের প্রায় 150টিরও বেশি দেশে এই ইসকনের শাখা রয়েছে। বিশ্বের অনেক বিখ্যাত মানুষ এই ইসকনের সদস্য। আপনারা কি মনে করতে পারেন বাংলাদেশে কোনো হিন্দু কাউকে খুন করেছে? এমনকি আমরা ধরি খুনাখুনি সব সমাজেই হয়, সব রাষ্ট্রে হয়, সবখানে হয়, কিন্তু বাংলাদেশের একজন হিন্দু কোন মানুষকে খুন করেছে এরকম খবর কি আমরা গত 30-40 বছরে দেখেছি? আমি নিজে গত 30 বছর ধরে সাংবাদিকতা করি, আমার মনে পড়ছে না যে কোনো হিন্দু কাউকে হত্যা করেছে সেরকম খবর কোনো পত্রিকায়, কোনো গণমাধ্যমে কোথাও দেখেছি বা শুনেছি। আমার সঙ্গে আজকে যারা অতিথি হয়েছেন তাদেরকে আমি এই প্রশ্নটি করব, কিন্তু এই প্রশ্নটি আজকে তুলছি আমি এই কারণে যে আদালত প্রাঙ্গণে যে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করা হয়েছে, বলা হচ্ছে এটি ইসকন করেছে। এই অভিযোগের ভিত্তি করে এরই মধ্যে পুরো বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর তাণ্ডব নেমে এসেছে এবং সরকারের তরফে কোথাও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বাংলাদেশে প্রায় 2 কোটি মানুষ রয়েছে হিন্দু সম্প্রদায়ের, তারা আমাদেরই মানুষ। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সবাই একই উদ্দেশ্য নিয়ে একটি স্বাধীন দেশ চেয়েছিলাম 71-এ, যা আমরা স্বাধীনতা অর্জন করি অনেক 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে। এবং আমাদের একটি উদ্দেশ্য ছিল বাংলাদেশ হবে একটি সেকুলার রাষ্ট্র, ধর্ম যার যার, কিন্তু আমরা আমাদের দেশের নাগরিক হিসেবে সমান অধিকার, সমান মর্যাদার সঙ্গে এই দেশে বসবাস করব। কিন্তু দেশে যে কোনো রাজনৈতিক দলই ক্ষমতায় থাকুক না কেন, সরকারের উত্থান পতন যাই হোক না কেন, এই হিন্দু সম্প্রদায়ের উপর এমনই আঘাত আসে যে ইতিহাস থেকে আমরা দেখি সেই 47-এ যখন দেশ ভাগ হয় তখন তাদের একটা বড় অংশ বাংলাদেশ থেকে বিতাড়িত হয় কিংবা তারা স্বেচ্ছায় চলে যায়, কারণ তখন তাদের দেশ, কোন দেশের তারা নাগরিক হবেন সেই সুযোগটি তাদের ছিল। এরপরে 65-তে দেখেছি একটা বিপুল সংখ্যক হিন্দু সম্প্রদায়কে এই অঞ্চল থেকে তাড়ানো হয়েছে, তখন পাকিস্তান। 71-এ আমরা দেখেছি অনেক, মানে 71-এ পাকিস্তান হানাদার বাহিনীর যে নির্যাতন, তার সবচেয়ে বড় ভিকটিম ছিল এই হিন্দু সম্প্রদায়ের মানুষরা। এরপরে স্বাধীন বাংলাদেশেও তাদের কোনো নিস্তার নেই, তারা কোনো রেহাই পায়নি। আজ এই মুহূর্তে তাদের উপরই সবচেয়ে বড় আঘাত। অনেকেই বলবে যে এখানে ধর্মের ভিত্তিতে কেন হচ্ছে, অন্য সম্প্রদায়ের মানুষও তো মারা যাচ্ছে, কিন্তু ইতিহাস বলছে, দেখুন 47-এ বাংলাদেশের প্রায় 20% মানুষ ছিল হিন্দু সম্প্রদায়ের, এমনকি এই 71-এ মুক্তিযুদ্ধের সময়ে বাংলাদেশের 20% মানুষ ছিল হিন্দু সম্প্রদায়ের। আজকে সেই সংখ্যা নেমে এসেছে 8%। কেন তারা বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছে? এই দেশের জন্য তাদেরও অবদান আছে, তারাও অনেক ত্যাগ স্বীকার করেছে, তাদেরও রক্ত ঝরেছে, তবু বারবার তারা এই দেশে হিন্দু হিসেবেই বিবেচিত হয়, হিন্দু হিসেবেই তাদের উপর হামলা করা হয়, এবং যাতে তারা কেউ মাথা চারা দিয়ে দাঁড়াতে না পারে, শক্তপোক্ত ভাবে নিজের অধিকার নিয়ে মাথা উঁচু করতে না পারে, সব সময় তাদের উপরই আক্রমণ এসেছে। আজকে যখন চিন্ময় কৃষ্ণ তিনি যখন এই তাদের সম্প্রদায়ের দাবি দাওয়া নিয়ে 8 দফা দাবি নিয়ে রাস্তায় নেমেছিলেন, তার বিরুদ্ধে জঙ্গি আখ্যা দিয়ে তাকে আটক করা হলো। প্রথমে বলা হলো তিনি জাতীয় পতাকার অবমাননা করেছেন, পরে বলা হলো তার শিষ্যরা এই সাইফুল হত্যাকাণ্ড ঘটিয়েছে, মারো, মন্দির পোড়াও, হিন্দু বাড়িতে হামলা করো।
এই কি সভ্যতা? এই কি আমরা শিখেছি? কিন্তু এটি হচ্ছে আজকে একদিনে নয়, বছরের পর বছর ধরেই হচ্ছে, কখনো বেশি কখনো কম, কিন্তু সব সময় তারা আক্রান্ত হচ্ছে। এবং এইবার পরিস্থিতি যতখানি ঘোলাটে হয়েছে, হিন্দু সম্প্রদায় তারা মনে করছে এই দেশ ছেড়ে তারা যাবে না। আগে তাদের উপর যখনই আক্রমণ হয়েছে তারা চেষ্টা করেছে প্রতিবেশী রাষ্ট্রে চলে যাওয়ার। এইবার তারা মাটি কামড়ে নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে এবং তারা বলছে এই দেশ তাদের, এই দেশ তাদের মা, তারা এবার বাংলাদেশ থেকে যাবে না, কেউ তাদেরকে বিতাড়িত করতে পারবে না। ফলে একটা মুখোমুখি অবস্থানে আমরা দেখছি যে কতগুলো ধর্মান্ধ মানুষ, মুসলমান, ইসলাম শান্তির ধর্ম হলেও এই মুসলমানরা এখন তাদের উপর যেভাবে করে নারকীয় আক্রমণ চালাচ্ছে, পৃথিবীর যে কোনো সভ্য দেশে এটি ভয়ঙ্কর। আজকে আমি বলেছিলাম যে কোন হিন্দু সম্প্রদায়ের মানুষ বাংলাদেশে কোনোদিন কাউকে খুন করেছে কিনা আপনারা নিজেকে প্রশ্ন করে দেখুন। যদি একটি উদাহরণ আপনারা আমাকে দেখাতে পারেন, আমি বলবো অন্তত একটি ঘটনা ঘটেছে, একবার হলেও তারা খুন করেছে। আজকে এই চিন্ময় কৃষ্ণকে ফাঁসানোর জন্য, হিন্দু সম্প্রদায়ের মাথা দমন করার জন্য, তাদের জবান বন্দি করে দেওয়ার জন্য, তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য একটি খুনের, যার কোনো এখনো তদন্ত হয়নি, তারা হত্যা করেছে, কিভাবে করেছে সেগুলি এখনো পুলিশের রিপোর্ট আসেনি, তাদের উপর চাপিয়ে তাদের উপরে নির্যাতন করা হচ্ছে, তাদেরকে জঙ্গি উপাখ্যান দেওয়া হয়েছে। পৃথিবীর 135টি দেশে, 150টিরও বেশি দেশে এই ইসকনের কার্যক্রম রয়েছে। তার একটি সেবামূলক প্রতিষ্ঠান, যেমন রামকৃষ্ণ মিশন রয়েছে, আরো এরকম অসংখ্য সংগঠন রয়েছে, শুধু হিন্দুদের নয়, বিভিন্ন গোষ্ঠীর মুসলমানদেরও রয়েছে। কিন্তু কখনো কাউকে জঙ্গি বলা হয় না। কাউকে জঙ্গি বলতে আমরা বুঝি তালেবান, জঙ্গি বলতে আমরা বুঝি যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে। কিন্তু এই সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনোদিনও কেউ কোনো নজির নেই, তবু তাকে জঙ্গি আখ্যা দিয়ে, তাকে সন্ত্রাসী বানিয়ে তাদের উপর আক্রমণ করা হচ্ছে, যেখানে তাদের অস্তিত্ব আজ বিপন্ন। আর এই বিষয়টি নিয়ে খুব স্বাভাবিকভাবেই ভারত খুবই উদ্বিগ্ন, কারণ ভারতেও রয়েছে তা হিন্দু বড় একটা সম্প্রদায়, এবং হিন্দু সমর্থন নিয়ে বিজেপি যে ক্ষমতায়, তারাও বিষয়টি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে। আমাদের বাংলাদেশে যেমন হিন্দুদের নিয়ে এক ধরনের রাজনীতি হয়, যেমন মনে করা হয় কি, এটি সত্য বলতে কারো দ্বিধা থাকা উচিত নয়। বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল রয়েছে, একমাত্র আওয়ামী লীগ মনে করে যে তারা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করে। তারা সেটি বাস্তবায়ন করুক আর না করুক, কিন্তু অন্তত কাগজে কলমে। আমরা জানি বিএনপি একটা ইসলামী, কিংবা আমরা যদি বলি আরো ডান ঘরান, ডান থেকে মধ্যম থেকে ডান, আওয়ামী লীগ হচ্ছে গিয়ে মধ্যম থেকে বাম। এই তো সেই পার্থক্যে হিন্দু সম্প্রদায়ের মানুষরা কোন দলের সঙ্গে যুক্ত হবে আপনারা চিন্তা করে দেখুন। আমি একজন ধরেন আমেরিকান যদি হয়ে থাকি, আমি একজন ইমিগ্রান্ট হিসেবে আমি ডেমোক্রেটিক পার্টির সঙ্গে যাব, নাকি আমি রিপাবলিকান পার্টির সঙ্গে যাব? যে পার্টি আমার ইমিগ্রান্ট স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো দেখবে, আমি তার সঙ্গেই যাব, এটি স্বাভাবিক। যেমন ভারতে পশ্চিমবঙ্গে যদি আমরা দেখি, সেখানে যারা মুসলিম রয়েছে, সেই মুসলিমরা তৃণমূলের, মমতা ব্যানার্জির তৃণমূলের সঙ্গে সম্পর্কিত, কিংবা কংগ্রেসের সঙ্গে সম্পর্কিত, তারা বিজেপির সঙ্গে সম্পর্কিত নয়, এটাই স্বাভাবিক। কিন্তু তাদেরকে এই হিন্দুরা আওয়ামী লীগ করে এই বিবেচনা করে এরকম অভিযোগ এনে তাদের উপর হামলা করা কি ন্যায়সঙ্গত? এই কথাগুলো বলার মতো বাংলাদেশে এখন কেউ নেই, কারণ এরই মধ্যে গণমাধ্যমের কণ্ঠস্বর রুদ্ধ করা হয়েছে। গণমাধ্যমে, বাংলাদেশের কোন গণমাধ্যম এই মুহূর্তে স্বাধীন নয়। আগে বলা হতো বিটিভি একটি বাতাবি লেবু, এখন আসলে একটি বিটিভি নয়, বাংলাদেশে 36টি বিটিভি হয়েছে। কোথাও কোনো গণমাধ্যমের এতটুকু স্বাধীনতা নেই। হ্যাঁ, সরকারের তরফ থেকে কি কোনো চাপ আছে? সরকারের তরফ থেকে কোনো চাপ নেই। কেউ ফোন করে, কেউ প্রেস নোটিশ পাঠিয়ে বলছে না যে এই খবর দেয়া যাবে না বা এই খবর দিতে হবে। কিন্তু যে চাপ, যে সেন্সরশিপ, সেলফ সেন্সরশিপ, মানে আমি ভয়ে আতঙ্কে কোনো খবরই বলবো না, এটাকে বলে সেলফ সেন্সরশিপ। সেটি এতটাই প্রকট, বাংলাদেশে একজন সাংবাদিকও ভয়ে মুখ খুলে কথা বলতে পারছে না। দু একজন বলছে, যারা আবার বিগত সরকারের সময় ব্যাপক সমালোচক ছিলেন, তারা কেউ কেউ বলতে পারছেন, কিন্তু সবাই বলতে পারছে না। এটাই সত্য কথা, এটাই বাস্তবতা। কারণ বাংলাদেশে এই মুহূর্তে 150-এরও বেশি সাংবাদিকের বিরুদ্ধে রয়েছে হত্যা মামলা।
প্রায় 200-রও বেশি সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে এবং সরকার পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে গণমাধ্যমগুলোর পুরো বেসিক স্ট্রাকচার, যারা যারা আগে যেই যেই পজিশনে ছিল তাদেরকে সরিয়ে ভিন্ন অন্য নতুন এখন যারা ক্ষমতায় তাদের মতাবলম্বী সাংবাদিক যারা ছিলেন তাদেরকে দেয়া হয়েছে। ফলে যেটি হয়েছে, আমরা এখন বাংলাদেশের গণমাধ্যমে যা দেখছি এগুলি আবার বিটিভির মতোই, কোথাও থেকে কেউ কোনো সঠিক খবর পাচ্ছে না। আরো কিভাবে মানুষকে আতঙ্কিত করা হয়েছে দেখুন। প্রথম আলো, ডেইলি স্টার বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম। আপনি তাকে পছন্দ করতে পারেন, নাও করতে পারেন, কিন্তু তাদের অফিসের সামনে বসে যেভাবে করে এই 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 কয়েকটি সংগঠনের লোকেরা যেভাবে করে জিয়াফত করে, গরু জবাই করে, বিরিয়ানি রান্না করে, এগুলি কোনো সুষ্ঠু কথা? এগুলো হচ্ছে হুমকি। এটি বুঝতে কোনো রকেট সায়েন্স বোঝার দরকার হয় না, সাধারণ কমন সেন্স। কিন্তু বাংলাদেশের মানুষের এখন এই মুহূর্তে সেই ভয়ে আছে, আতঙ্কে আছে, এই কথাটুকু বলার মতো অবস্থা নেই। এখন এই কথা বললে বলবে কি আওয়ামী লীগের দালাল। আরে ভাই, আওয়ামী লীগের দালাল বলে না, যেটা সত্য সেটা বলুন, সেটা শুনতে হবে। আওয়ামী লীগও একসময় গণমাধ্যমের কণ্ঠরোধ করেছিল, তাদের পরিণতি আমরা দেখেছি। এখন যেভাবে করে পুরো বিষয়টিকে ভারত বাংলাদেশ যুদ্ধের প্রস্তুতি চলছে, আমরা যে খবরগুলো দেখছি, বাংলাদেশও প্রস্তুত, ভারতও প্রস্তুত। আপনার কি মনে হয় বিষয়টি দু দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে? অবশ্যই নয়। আমরা যদি 71-এ দেখি, 71-এ ভারত রাশিয়া বাংলাদেশকে সাহায্য করেছিল। আমাদের যারা গেরিলা যোদ্ধারা ছিল তাদেরকে অস্ত্র দিয়েছে, আশ্রয় দিয়েছে। আমরা শক্তি নিয়ে, আমাদের মনোবল, স্বাধীনতা আকাঙ্ক্ষা আমাদের এত তীব্র ছিল যে আমরা স্বাধীন ভূখণ্ড পেয়েছি। এবং পাকিস্তানের পক্ষে ছিল কারা? পাকিস্তানের পক্ষে ছিল আমেরিকা, চায়না। 71 থেকে 24 পরিস্থিতি কি বদলেছে? এতটুকু বদলায়নি। এখনো এই যারা সরকারে এখন রয়েছে, যারা রাজপথে রয়েছে, তাদের পেছনে আছে আমেরিকা, চায়না। এগুলি এখন একদম দিবালোকের মতো পরিষ্কার। এবং ওই আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরি করা যদি হয়ে থাকে লক্ষ্য, তাহলে আমরা হচ্ছি কুরবানির গরু। আমরা কি আমাদের বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে কুরবানির গরু বানাতে চাই? আমরা কি আমাদের দেশকে কুরবানি দিতে চাই, যেই পতাকার জন্য 30 লাখ মানুষ শহীদ হয়েছেন? আমাদের জন্য, আমরা যাতে করে মাথা তুলে দাঁড়াতে পারি, আমরা একটা স্বাধীন ভূখণ্ড আনতে পারি, সেই জন্য এত রক্তক্ষয় হয়েছে। একটা লাল সবুজ পতাকার জন্য এত কিছু করে আজকে আমরা অন্য আরেকটি দেশ আমাদের পতাকা পরাবে সেই দিন দেখার জন্য? নিশ্চয়ই নয়। বাংলাদেশের মানুষ, আমি বিশ্বাস করি, তারা খুব পরিস্থিতি বুঝতে পারছে এবং ভয়ে হয়তো কিছু বলতে পারছে না, কিন্তু তাদেরও প্রস্তুতি নেয়ার সময় হয়েছে। যদি সত্যি সত্যি যুদ্ধের দিকে আগায়, আমি মনে প্রাণে কামনা করি সেরকমটি হবে না। হলে পরে দিন শেষে আমরাই আমাদের দেশকে হারাতে পারি, আমাদের দেশের মানুষের রক্তপাত হবে। শেষ পর্যন্ত কি হবে পরিস্থিতি? আনপ্রেডিক্টেবল। কোন পথে বাংলাদেশ কেউ জানে না, কোন পথে বাংলাদেশ, কিন্তু সবকিছু খুবই পরিকল্পিতভাবেই অগ্রসর হচ্ছে। কোন পরিকল্পনা হচ্ছে হয়তো আমাদের সেটি জানা নেই।